রাজধানীর মৌচাকে গাড়ির ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার। দুইজন ভিতরে আছে, তাদের মৃত অবস্থা দেখতে পাই। মালিকের সাথে কথা বলে যেটা বলা হচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি, এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। আধিপত্য নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, জয়, পুতুলের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন আইনজীবী, বলেছেন টিউলিপ। ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কিছুক্ষণ পরই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। হাজার হাজার মানুষ তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে আছে। উনি কি দিক নির্দেশনা দেয় আগামীতে, এর অপেক্ষায় আমরা আছি। ৩ দিনের সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 12টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন, তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেওয়া হয়। পুলিশ বলছে, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে, এরপর থেকেই পার্কিংয়েই ছিল। এদিকে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। গাড়ির মালিকের দাবি, গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মৃত ব্যক্তির নাম নিজাম ও রায়হান। মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগ করেছি, সে আসতেছে। আর যে দুইজন আছে, দুইজনে এখনও ওইভাবে পূর্ণাঙ্গরূপে শনাক্ত করতে পারে নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বলা হচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি, এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। মাদক কারবারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জেনেভা ক্যাম্পের এই সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ চলে। এ সময় উত্তেজনা বিরাজ করে এলাকায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর আগে রোববার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 3টি ককটেল বিস্ফোরিত হয়। সংঘাতে এক নারী আহত হন। গেল শুক্রবার জুমার নামাজের পরও মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল ছোড়ে তারা। ওরা মাদক নিয়ে লাগে, ওরাও মাদক বিক্রি করে, ওরাও মাদক বিক্রি করে, দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে। আজকে সকালে ককটেল মারা হয়েছে 2-3টা। পুলিশ তো আসে, কিন্তু ধরতে পারে না। পা দিকে পুড়ে গেছে, আগুন লাগছে। সকালে গেছে ওনার নাতি নিয়ে স্কুলে। রাজুকের প্লট দুর্নীতির 3টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 26 আগস্ট ধার্য করেছেন আদালত। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষ্য গ্রহণ করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা হয়নি। বাদীরা হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এসএম রাশিদুল হাসান। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। তারা হলফনামা প্রদান না করে, মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লটগুলো তারা হস্তান্তর করেছে তাদের বরাবরে। নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন।
খালা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার বলে দাবি করেছেন টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন এই ব্রিটিশ এমপি। টিউলিপ বলেন, বাংলাদেশের কিছু মানুষ ভুল করেছেন এবং তাদের শাস্তি পাওয়া উচিত। ডক্টর ইউনূসের সাথে তার খালার শত্রুতার কারণেই কোলাটেরাল ড্যামেজের শিকার হয়েছেন এমন দাবিও টিউলিপের। শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ের বিরুদ্ধে বাংলাদেশ ও ব্রিটেনে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত করছে দুদক। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব দুর্নীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেন টিউলিপ। বলেন, লন্ডনে ফ্ল্যাট কেনা কিংবা রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির সাথে তিনি জড়িত নন। এমনকি তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে সেই বিষয়টিও অস্পষ্ট। এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি তার আইনজীবী নির্ধারণ করবেন। আজ টিউলিপের আদালতে হাজিরার সময় নির্ধারিত ছিল। গণঅভ্যুত্থানে রাজধানী চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে, যা হত্যাকারীদের জন্য পরিষ্কার বার্তা বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় 4 আসামিকে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। হাজির করা 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, হত্যাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে, কোনোভাবে বিচার কাজ বানচাল করতে পারবে না বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। নতুন রাজনৈতিক দলকে অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর পরামর্শ না দিয়ে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আদর্শিক ভিন্নতা থাকলেও নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অ্যানি। অগ্রাধিকার ভিত্তিতে শেখ হাসিনার বিচারের দাবি জানান তিনি। দেশকে অস্থিতিশীল করতে কিশোর গ্যাংদের ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান বিএনপির এই নেতা। একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দেশে নির্বাচন প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরলে পতিতরা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে বলেও মনে করেন তিনি। এতগুলো সরকার চললে দেশে ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে, একটা সামাজিক নৈরাজ্যের জন্ম নিয়েছে এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যেরও জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে। সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না, হতাশায় হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2টায় ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে পুত্রজায়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার প্রধান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হবার কথা। একই সাথে 3টি নোট বিনিময় হওয়ার কথা, যেগুলো হলো হালাল ইকোসিস্টেম, দুদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত। তাছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র, অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক চলছে নির্বাচন কমিশনে। সোমবার নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় সভা। বৃহস্পতিবার নবম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা, সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, একজন প্রার্থী সর্বোচ্চ
সর্বোচ্চ 2টির বেশি আসনে প্রার্থী না হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন খসড়ায় প্রস্তাব করেছে ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, তবে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা হবে না। ভোটের দামামা বাজতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন সহ সরকারি মন্ত্রণালয়গুলো। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের সম্ভাব্য ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন স্কুল প্রাঙ্গণ ও ক্লাসরুম। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি। এবং আমরা তাদের বডি ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। টাকার লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ির মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগে জানিয়েছি আমরা এই বিষয়ে। বিস্তারিত এখনকার খবর জানতে চাই, সহকর্মী আরিফুর রহমান সবুজ যুক্ত হচ্ছেন। সবুজ, নিহতদের নাম পরিচয় ইতিমধ্যে জানা গেছে, সেটা নিশ্চিত করেছে কিনা? দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? ফরেনসিক টিম কি নতুন করে কিছু জানিয়েছে? সাউন্ড ফরেনসিক টিম এখনও ভেতরে কাজ করছে এবং এরপরে ফরেনসিক টিমের কাজ শেষ হলে এই মরদেহ দুটি আসলে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। তারপরেই আসলে বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত যেটি হয়েছে যে গাড়িটির মালিক তাকে পাওয়া গিয়েছে, জুবাইর আহমেদ সৌরভ। তার সঙ্গে কথা হয়েছে, পুলিশ কথা বলেছে, তিনি এখানে আসার কথা, তিনি আসলে বিষয়টি আসলে পরিষ্কার হবে। তবে তিনি যেটি জানিয়েছেন যে গতকালকে ভোরে তিনি সহ মূলত এই জায়গাটিতে অর্থাৎ এখানে এসেছিলেন এবং তিনি নেমে যাওয়ার পর তিনি সহ জাকির নেমে গিয়েছিলেন এবং ড্রাইভার নিজাম গাড়িটি বেসমেন্টে পার্কিং করেছিলেন। পরে মূলত ভোর 5:30টার দিকে গাড়িটি ঢুকেছিল। পরে 6:40-এর দিকে মূলত জাকির আবারও ভেতরে প্রবেশ করেন। তারপরে আর কেউ বের হয়েছে কিনা সেটি আসলে সিসিটিভির পরের যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো এখন পর্যন্ত যাচাই বাছাই হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বের হওয়ার আর কারো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত নয় যে এটি হত্যাকাণ্ড নাকি আসলে গাড়ির ভেতরে তারা যেহেতু ভোরবেলায় ঘুমিয়ে পড়েছিলেন কিনা সেটি নিয়ে আসলে তারা এখন পর্যন্ত তারা বলছেন যে ফরেনসিক টিমের যারা এক্সপার্ট রয়েছেন তারা আসলে এই জায়গাটি আসলে বলতে পারবেন এবং তাদের তদন্ত কাজও যেহেতু চলছে সেই জায়গাটিও আসলে তদন্তে উঠে আসবে আসলে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনোভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে। 1.5 দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। এ বিষয়ে জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, এর আগেও আপনি সম্মেলনস্থলের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তের অবস্থা জানতে চাই, তৃণমূলের যে সমস্ত নেতাকর্মী এসেছেন, কি বার্তা দিতে চায় কেন্দ্র? শাওন, এর মধ্যে সম্মেলনের যে বক্তব্যের পর্ব সেটি চলছে এখন পর্যন্ত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
কনভেনশন সেন্টারের ভেতরে, এবং সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত রয়েছেন ভার্চুয়ালিভাবে, এবং তিনিও এই সম্মেলনের যেসব ভেন্যু আছে সেই সব ভেন্যুগুলো দেখছেন এবং নেতাকর্মীদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন। এই মুহূর্তে আসলে কনভেনশন সেন্টারের বাইরের যে অবস্থা সেটি হচ্ছে যে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে যে নেতাকর্মীরা এসেছেন, কর্মী সমর্থকরা এসেছেন, বিএনপির দীর্ঘদিন পর এই যে সম্মেলন এবং এটিকে তারা মিলন মেলা বলছেন, সেই মিলন মেলায় আসলে তারা এসেছেন মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। কেননা তারেক রহমান বক্তব্য দিবেন, সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এবং একই সাথে দলের যে গতিশীলতা সেটি বাড়ানোর জন্য তারেক রহমান কি কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা দেখেছি যে একেবারে সকাল থেকে, ভোর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং এই মুহূর্তে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলখানার মোড় পর্যন্ত সড়কে প্রচুর নেতাকর্মীদের উপস্থিতি, এবং এরকম উপস্থিতি আমরা দুপুরের আগ থেকেই দেখছিলাম। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। একই সাথে তারা আসলে বলছেন যে এই দীর্ঘদিন পর তাদের প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এবার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই 3টি পদের প্রার্থী নির্বাচন করা হবে নতুন কমিটির জন্য, যেই কমিটি আগামী দিনে নওগাঁ জেলার বিএনপির নেতৃত্ব দিবে। শেখ হাসিনা থেকে বায়তুল মোকাররমের খতিবকে পর্যন্ত দুর্নীতির জন্য পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, এই মুহূর্তে দুর্নীতি পুরোপুরি নির্মূল না করা গেলেও অন্তত কমানো সম্ভব। সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানির সময়ে কথা বলেন তিনি। দুদকে থাকা কর্মকর্তা কর্মচারী এমনকি চেয়ারম্যানের নিজের সম্পর্কেও খোঁজ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, নিজ সন্তানের কাছে দুর্নীতিগ্রস্ত প্রমাণ হওয়ার চেয়ে লজ্জার আর কিছু নেই। প্রত্যেকে আন্তরিক হলেই দুর্নীতি কমে আসবে বলে মনে করেন তিনি। গণশুনানিতে হাসপাতাল, চিনিকল, এলজিইডি ও ভূমি অফিস সহ 33টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 67টি অভিযোগ জানান স্থানীয়রা।